বৌমা নন্দিতা শিক্ষিতা, আধুনিক মেয়ে, একেবারে খুবই সুন্দরী যাকে বলা যায়। প্রথম দিকে সবই ঠিক ছিল, কিন্তু ধীরে ধীরে সংসারের ছোট ছোট অশান্তি শুরু হলো। নন্দিতার মনে হতো শাশুড়ি সব কিছুতে নাক গলান, ইন্টারফেয়ার করেন। আর সুচরিতা দেবীর মনে হতো ছেলে যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। একদিন রাতে শুনলেন নন্দিতা বলছে, নমস্কার বন্ধুরা, মন ছুঁয়ে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের অডিও স্টোরি শুরু হচ্ছে। বৃদ্ধাশ্রমের বারান্দায় শেষ অপেক্ষা। বৃদ্ধাশ্রমের নাম ছিল শান্তিনিবাস। শহরের কোলাহল থেকে একটু দূরে পুরানো আম গাছ আর শিউলি ফুলে ঘেরা একটা ছোট জায়গা। সেখানে থাকতেন ৭২ বছরের বৃদ্ধা সুচরিতা দেবী। প্রতিদিন বিকেলে তিনি একটি লাল রঙের প্লাস্টিকের চেয়ার টেনে বারান্দার এক কোণে বসতেন। আশ্রমের অন্য বৃদ্ধ বৃদ্ধারা যখন গল্প করতেন, টিভি দেখতেন, কেউ বা তাস খেলতেন, তখন সুচরিতা দেবী শুধু গেটের দিকে তাকিয়ে থাকতেন। আশ্রমের কর্মী মালতী, বহু পুরনো, একদিন জিজ্ঞাসা করেছিলেন, মাসিমা, আপনি রোজ গেটের দিকে তাকিয়ে থাকেন কেন? আর ৫ জনের মতো সবার সাথে গল্প কেন করেন না? সুচরিতা দেবী মৃদু হেসে বলেছিলেন, আমার ছেলে আসবে যে। মালতী আর কিছু বলেনি, কারণ সে জানত গত ৩ বছর ধরে এই একই উত্তর শুনে আসছে। সুচরিতা দেবীর জীবনটা একসময় এমনও ছিল না। স্বামী অরুণবাবু ছিলেন স্কুল শিক্ষক। সংসারে কোনো কিছুর অভাব ছিল না। একমাত্র ছেলে অর্ণবকে মানুষ করার জন্য দুজনে অনেক কষ্ট করেছে। অর্ণব ছোটবেলায় মায়ের আঁচল ছাড়া যেন কিছুই বুঝতো না। এক মুহূর্ত তার মাকে ছাড়া চলতো না। স্কুলে যাওয়ার সময় বলতো, মা, তুমি গেটে দাঁড়িয়ে থাকবে, আমার কিন্তু তোমাকে না দেখতে পেলে খুব ভয় লাগে। সুচরিতা দেবী ঠায় রোদে দাঁড়িয়ে থাকতেন। স্কুল ছুটির পরে দূর থেকে ছেলে দৌড়ে এসে জড়িয়ে ধরত। সেই মুহূর্তটা তার জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত ছিল। অর্ণব বড় হতে লাগলো, বেশ বড় হলো, ইঞ্জিনিয়ারিং পাশ করলো। তারপর খুব ভালো একটা প্রাইভেট ফার্মে চাকরি পেল। সুচরিতা দেবী নিজের গয়না বিক্রি করে ছেলের পড়ার খরচ দিলেন, কারণ তখন তার স্বামীর চাকরিটা অসুস্থতার জন্য ছিল না। ছেলেকে কখনো সংসারের অভাব বুঝতে দেয়নি। একদিন অর্ণব চাকরি পেয়ে মাকে জড়িয়ে ধরে বলেছিল, মা, আমি একদিন তোমাকে রাজরানীর মতো করে রাখবো, বিদেশে নিয়ে যাব, অনেক ঘোরাবো, অনেক আনন্দ দেব। সুচরিতা দেবীর চোখে জল এসে চোখ ভিজে গেছিল। সময় কেটে গেল। অর্ণব দিন দিন আরও উঁচু পোস্টে হলো। অর্ণবের বিয়ে হলো। বৌমা নন্দিতা শিক্ষিতা, আধুনিক মেয়ে, একেবারে খুবই সুন্দরী যাকে বলা যায়। প্রথম দিকে সবই ঠিক ছিল,
কিন্তু ধীরে ধীরে সংসারের ছোট ছোট অশান্তি শুরু হলো। নন্দিতার মনে হতো শাশুড়ি সব কিছুতে নাক গলান, ইন্টারফেয়ার করেন। আর সুচরিতা দেবীর মনে হতো ছেলে যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। একদিন রাতে শুনলেন নন্দিতা বলছে, তোমার মাকে নিয়ে আর পারছি না, আমাদেরও তো একটা জীবন আছে। অর্ণব কিন্তু চুপ ছিল। সেই নীরবতায় সুচরিতা দেবীর বুকে ভাঙন এনেছিল, কারণ তিনি জানতেন ছেলে হয়তো প্রতিবাদ করবে। কয়েক মাস পর অর্ণব মাকে বলল, তুমি কি নন্দিতাকে মানাতে পারছো না? মা অবাক হয়ে গেল, বলল, মানে আমি নন্দিতাকে মানাতে পারছি না? নন্দিতাকে আমাকে পারছে না নিজের মা ভেবে কাছে টেনে নিতে? অর্ণব বলল, মা তবে শোনো, একটা খুব ভালো বৃদ্ধাশ্রম আছে, সেখানে তোমার বয়সী অনেক মানুষ থাকবে, তোমার ভালোও লাগবে। সুচরিতা দেবী কিছুক্ষণ চুপ, কারণ সেটা আশা করেনি তার ছেলের থেকে ওই সময় শুনবে। তারপর শুধু বলেছিল, তুমি কি আমাকে রাখতে পারবে না বাবা? অর্ণব মাথা নিচু করেছিল। সেদিন সুচরিতা দেবী বুঝেছিলেন সন্তান বড় হলে সব প্রতিশ্রুতি সত্যি হয় না। যেদিন তাকে বৃদ্ধাশ্রমে আনা হলো, অর্ণব বলেছিল, মা আমি প্রতি সপ্তাহে আসব, তুমি নিশ্চিন্তে থাকো, তোমার কোনো অসুবিধে হবে না, যখনই ইচ্ছে হবে তুমি আমাকে ফোন করবে। সুচরিতা দেবী হাসলেন। তিনি জানতেন না সেই প্রতি সপ্তাহ আস্তে আস্তে 3 বছর এগিয়ে দাঁড়াবে। আশ্রমে অনেক মানুষের গল্প ছিল। কেউ মেয়ের কাছে বোঝা হয়েছে, কেউ ছেলের কাছে, কেউ বা নিজের ইচ্ছায় এসেছে। কিন্তু সুচরিতা দেবী ছিলেন আলাদা। তিনি এখনও বিশ্বাস করতেন তার ছেলে একদিন নিশ্চয়ই আসবে। প্রতিদিন সকালে তিনি নিজের আলমারির ড্রয়ার খুলতেন। সেখানে একটি ছোট্ট টিনের বাক্স ছিল। বাক্সের ভেতরে অর্ণবের কিছু ছোটবেলার জিনিস, একটা ভাঙা খেলনা, একটা পুরনো স্কুল ব্যাগ, আর একটা ছোট চিঠি। চিঠিটা অর্ণব ক্লাস 4-এ পড়ার সময় লিখেছিল, বাঁকা হাতে লেখা, মা আমি তোমায় খুব ভালোবাসি মা, আমি বড় হয়ে কখনো তোমাকে কাঁদাবো না, অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাব, বিদেশে নিয়ে যাব মা, তুমি যাবে তো আমার সাথে? চিঠিটা পড়ে প্রতিদিন তার চোখে জল আসতো। একদিন আশ্রমে এক নতুন বৃদ্ধ এসেছিলেন, নাম শশাঙ্কবাবু। ভদ্রলোক খুব হাসি খুশি, কয়েকদিনের মধ্যেই সবার সাথে একেবারে মিলে মিশে গেলেন। তিনি লক্ষ্য করলেন সুচরিতা দেবী সারাক্ষণ গেটের দিকে তাকিয়ে থাকেন। একদিন জিজ্ঞাসা করলেন, কাউকে অপেক্ষা করছেন? হ্যাঁ, আমার ছেলে। কবে আসবে? আজও আসতে পারে। শশাঙ্কবাবু দীর্ঘশ্বাস ফেললেন। তারপর থেকে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। বিকেলে একসাথে চা খেতেন, পুরনো দিনের গল্প করতেন। সুচরিতা দেবী কয়েকদিন পর
একটু হাসতে শিখলেন। কিন্তু মানুষের জীবন সবসময় একরকম থাকে না। শীতের এক সকালে সুচরিতা দেবী হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার এসে বললেন ওনার হার্ট খুব দুর্বল, যত্ন নিতে হবে। সেদিন রাতে তিনি মালতীকে ডেকে বললেন, একটা ফোন করবে? কাকে? আমার ছেলেকে। ফোন করা হলো। অর্ণব ফোন ধরল। মালতী বলল, আপনার মা খুব অসুস্থ। ওপাশে কিছুক্ষণ নীরবতা। তারপর উত্তর এলো, আমি অফিসের কাজে বাইরে আছি, কদিন পরে আসবো। মালতী ফোন রেখে দিল। সুচরিতা দেবী কিছুক্ষণ চুপ থাকলো। তারপর জিজ্ঞাসা করেনি সে, কারণ উত্তরটা সুচরিতা দেবী বুঝতে পেরেছিল। শুধু জানলার বাইরে তাকিয়েছিলেন। সেই রাতে তিনি কিন্তু ঘুমোতে পারেনি। বারবার মনে পড়ছিল অর্ণবের ছোটবেলার মুখটা। জ্বর হলে যেভাবে বুকে মাথা রেখে সে শুতো, কিভাবে স্কুলের অনুষ্ঠানে কবিতা বলার আগে ভয় কাঁপত। মা অর্ণবকে সাহস জোগাত। কিভাবে প্রথম বেতন পেয়ে মিষ্টি নিয়ে এসেছিল। সব কিছু সিনেমার মতো ভেসে উঠছিল। পরদিন তিনি একটি চিঠি লিখতে শুরু করলেন, কাঁপা হাত, ধীরে ধীরে। চিঠিতে লিখলেন, অর্ণব, আমি জানি তুই খুব ব্যস্ত। আমি তোকে দোষ দিই না বাবা। মা হওয়া খুব একটা অদ্ভুত ব্যাপার। সন্তান যতই দূরে যাক, মায়ের ভালোবাসা কমে না। তুই যখন ছোট ছিলি, রাত জেগে তোর জ্বর দেখেছি। তখন কখনো ভাবিনি একদিন তোকে দেখার জন্য আমাকেই অপেক্ষা করতে হবে। তোর ওপর আমার কোনো রাগ নেই, শুধু একটা ইচ্ছে ছিল, শেষবার তোকে একবার দেখব। ভালো থাকিস বাবা। চিঠিটা ভাঁজ করে বালিশের নিচে রেখে দিলেন। দিন দুয়েক পরে অবস্থা আরও খারাপ হলো। ডাক্তার এসে মাথা নেড়ে বললেন, সময় খুব বেশি নেই। আশ্রমের সবাই তার পাশে এসে বসে রইল। শশাঙ্কবাবুর চোখে জল। সন্ধ্যার দিকে হঠাৎ গেটের বাইরে একটা গাড়ি এসে থামল। অর্ণব নেবে এলো। তার চোখ লাল। হয়তো অনেক কেঁদেছে, হয়তো অপরাধ বোধে ভুগছে। সে দৌড়ে ঘরে ঢুকল। মা! সুচরিতা দেবী ধীরে ধীরে চোখ খুললেন। ছেলেকে দেখে মৃদু হাসলেন, ঠিক সেই হাসি যেটা ছোটবেলায় অর্ণব স্কুল থেকে ফিরে দেখতে পেতেন মায়ের মুখে। অর্ণব মায়ের হাত ধরে কাঁপতে লাগলো। মা, আমাকে ক্ষমা করে দাও মা। কেন বাবা? আমি তোমার জন্য কিছুই করতে পারিনি। সুচরিতা দেবী দুর্বল কণ্ঠে বললেন, তুই আমার ছেলে। মায়েরা সন্তানের বিচার করে বাবা। অর্ণব মাথা মায়ের বুকে রেখে খুব কেঁদেছিল, যেন আবার ছোট্ট শিশুটা অর্ণব হয়ে গেছে। সুচরিতা দেবী
ধীরে ধীরে বললেন, মনে আছে ছোটবেলায় তুই বলেছিলি আমাকে কখনো কাঁদাবি না? অর্ণব ফুঁফিয়ে উঠল, মা কাঁদিস না, আমি তোকে ক্ষমা করে দিয়েছি অনেক আগেই। তারপর তিনি কাপা হাতে ছেলের মাথায় হাত বোলাচ্ছিলেন, যেমন সেই ছোটবেলায় বোলাতেন, আর ফিস ফিস করে বললেন, ভালো থাকিস বাবা। সেই বলে তিনি চোখটা বন্ধ করে চুপ করে গেলেন। সেই ছিল শেষ কথা। পরম শান্তিতে চোখ বুজে ফেললেন তিনি। ঘর জুড়ে নীরবতা নেমে এলো। অর্ণব স্তব্ধ হয়ে বসে রইল। তার মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়টা আজ চিরদিনের জন্য হারিয়ে গেল। বালিশের নিচে পাওয়া গেল সেই ছোট্ট চিঠি। অর্ণব পড়তে পড়তে ভেঙে পড়ল। চিঠির শেষ লাইনে ছিল, যেদিন আমি থাকব না সেদিন বুঝবি পৃথিবীতে মায়ের মতো নিঃস্বার্থ আর কেউ নেই। মায়ের শ্রাদ্ধের পর অর্ণব প্রায় শান্তিনিবাসে যেত, বৃদ্ধদের সঙ্গে সময় কাটাতো, তাদের গল্প শুনত, কারণ সে বুঝে গিয়েছিল বৃদ্ধাশ্রমে থাকা মানুষগুলো শুধু বয়সে বৃদ্ধ নয়, তারা আসলে অপেক্ষায় ক্লান্ত কিছু হৃদয়, যারা এখনো দরজার দিকে তাকিয়ে থাকে, হয়তো কোনো ছেলে আসবে বলে বা কোনো মেয়ে আসবে বলে, বা হয়তো কেউই আসবে না বলে। তবুও তারা অপেক্ষা করে, কারণ ভালোবাসা কখনো অপেক্ষা করতে ক্লান্ত হয় না। ধন্যবাদ। আমি আপনাদের এই অডিও স্টোরিটা যখন শোনাচ্ছিলাম, আমার চোখ তখন জলে ভিজে গেছিল। শেষের দিকটা ভালো করে শুনবেন, আমি কথাটাও ঠিকমতো বলতে পারছিলাম না। এটা একটা সত্য ঘটনা অবলম্বনে। অডিও স্টোরি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর হ্যাঁ, আমাকে যদি যোগ্য বলে মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।